জনাব আবু হেনা রাজাকে আপনাকে স্বাগত আমাদের এই আলোচনায় আজকে যোগ দেওয়ার জন্য। শুরুতে যেমনটি বলছিলাম যে বর্তমান সরকারের 3 মাস পূর্ণ হলো এবং সরকারের একটি নতুন সরকারের সাফল্য ব্যর্থতা পর্যালোচনা জন্য 3 মাসে সাফল্য ব্যর্থতা পর্যালোচনার একটা রেওয়াজ কিন্তু আমাদের অতীতে আমরা দেখেছি আছে। তো যদিও সরকারের বয়স কম, তারপরও 3 মাসের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা করাই যায়। তো আপনি একটু আমাদের, আপনি যেহেতু সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন, আমাদের একটু আপনার মূল্যায়নটা কি জানাবেন যে সরকারকে আপনি 3 মাসে কেমন দেখলেন? ধন্যবাদ আপনাকে। সরকারকে যদি আপনি মূল্যায়ন করতে যান, আমাদের দেশের সরকার বলতে যা বোঝায়, আমরা দুইটা দলের সরকার দেখে আসছি বলতে গেলে, মেইনলি আওয়ামী লীগ এবং বিএনপির 90 দশকের পর। 90 দশকের পর। আর 90 দশক পর্যন্ত আসছেন একজন 9 বছর শাসন করে। তো এরপরে তাদের জবনিকাপাত হয়ে গেছে মোটামুটি। এরপরে তারা পরিচিত ছিল গৃহপালিত বিরোধী দল হিসাবে। তো এই যে দুইটা দল, এই দুইটা দলের আমরা দেখলাম যেটা, সেটা আসলে ফাইনালে গিয়া এক ব্যক্তি সরকার হয়ে যান, এক ব্যক্তি পার্টির প্রধান। এটা যদি আমরা বিগত আওয়ামী লীগের আমলটা দেখি, একই জিনিস। শেখ হাসিনা ছিলেন দলীয় প্রধান এবং তিনি ছিলেন আপনার সরকার প্রধান, প্রধানমন্ত্রী, যাই বলেন না কেন। আজকেও ঠিক একইভাবে যদি আমরা দেখি যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আজকে পর্যন্ত তার দলটাকে টোটাল ইউনাইটেড রাখার জন্য একটা সিম্বল, একটা প্রতীক, এবং ওনাকে কেন্দ্র করেই সব হচ্ছে। এবং উনি যদি হাল না ধরতেন এসে, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় না যে একটা বিএনপির যে ইউনিটিটা আমরা এখন দেখতেছি সেটা দেখতাম। কেন বলছি কথাটা? আপনি যে 3 মাসের কথা মূল্যায়ন করতে আমাকে বলছেন, তার পাশাপাশি কিন্তু অনেক গুঞ্জন চলছে মন্ত্রী পরিষদের রদবদল। হবে কি হবে না সেটা জানি না, কিন্তু গুঞ্জনটা চলছে। শুধু তাই না, এখানে কারো কারো মন্ত্রী তো হারাতে পারে, কারোর একাধিক মন্ত্রিত্ব আছে সেটা ছুটে যেতে পারে, আবার কিছু নতুন মুখ ঢুকতে পারে। এই যদি নতুন মুখ কিছু ঢোকে এবং কারো মন্ত্রিত্ব যদি হারিয়ে যায়, সেটা কিন্তু একটা বার্তা দিবে। যদি নতুন অ্যাড করতেন, তাইলে শুধু নতুন অ্যাড করেন, তাইলে বোঝা যাবে যে এই মন্ত্রী পরিষদ একটু বড় করা দরকার, তাই অ্যাড করছি। কিন্তু কিছু লোক যদি আপনি সরিয়ে দেন, তাইলে বোঝা যাবে ব্যর্থতা। সেই ব্যর্থতা কি যাকে সরাবেন তার, নাকি ব্যর্থতা সরকার প্রধানের, সেই মূল্যায়নের পরে। এখন আসেন ব্যক্তি পর্যায়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে যদি আমি ব্যক্তি হিসাবে দেখি, সে ধরেন তার অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো খুব বড় আকারে দিয়েছে তা না, চলনে বলনে ছিল। যেমন ধরেন নির্বাচন আগে বলেছিল ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, তারপরে খাল খনন করবেন, আরও বিভিন্ন কার্ড দেওয়ার কথা। পাশাপাশি ওনার চলন বলন খুব সাধারণ, সিম্পল, এবং সেগুলোর কারণে হয়তো প্রতিদিনই উনি নিউজ হচ্ছেন। তারপরে অহংকার দেখাচ্ছেন না। তারপরে মঞ্চে বসে সাধারণ লোকের সাথে যে তার ইন্টারাকশন, এগুলো কিন্তু প্রতিদিন একটা শিরোনাম হচ্ছে, নিউজ হচ্ছে। আপনি যদি একটা মানুষ হিসাবে দেখেন, একটা ভালো গুণ, প্রতিটাই ভালো গুণ। কিন্তু যদি আপনি সরকার প্রধান হিসাবে দেখেন, রাষ্ট্রের যে অবস্থাটা আমাদের, যেই জ্বলন্ত আগুনের মধ্যে টেক ওভার করছে, তাতে উনি যেভাবে চলছেন সেটা আমার কাছে খুব রিল্যাক্স, খুব ফ্রেশ মুডে যে চলাফেরা করতেছেন, সেটা মানে আমার কাছে মেলে না। কারণ আমরা এমন একটা টার্ময়েল সিচুয়েশনের উপরে ক্ষমতাটা হস্তান্তর হয়েছে। কেন মেলে না সেটা বলছি। বলা হয়েছিল যে নির্বাচিত সরকার আসলে পরে সব ঠিক হয়ে যাবে। মবের রাজা ইউনূস সাহেব, এটা গত 18 মাস আমরা শুনেছি। এই সরকার আসলে মব বলতে কিছু থাকবে না, আমাদের বর্তমান সরকারের দায়িত্বশীল মন্ত্রী বা ব্যক্তিরা বলেছেন। মব কিন্তু অব্যাহত। আপনি কুষ্টিয়ায় পীর সাহেবকে পিটিয়ে মারছে, আজকে দেখলাম আশুলিয়ায় কোথায় যেন একেবারে বিশাল, একেবারে প্রকাশ্য দিবালোকে মানুষ দোকানপাট বন্ধ করে চলে গেছে, মাজারেও গোলাগুলি হচ্ছে। তারপরে খণ্ডিত লাশ পাওয়া যাচ্ছে, ধর্ষণের কাহিনী এবং নিজেদের মধ্যে যে মারামারি, এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। যেটা আপনি আইনের আওতায় যাবেন না। যেমন ধরেন তারেক রহমান বা প্রধানমন্ত্রী সাহেব নিয়ে কটূক্তি করেছিল এই যে কিছুদিন আগে একজন নেতা, তো কটূক্তি করার পর কিন্তু
নেতার বাড়ির সামনে গিয়ে মব হয়েছে, জুতা নিক্ষেপ হয়েছে। বিষয়টা তো তা না। হওয়ার কথা ছিল কটূক্তি করাটা কি ধরনের অপরাধ, অপরাধ হলে তাই তাকে আপনি আইনের আওতায় আনবেন, কিন্তু সেখানে কর্মী গিয়ে এটা করবে সেটা তো সঠিক নয়। তাহলে ইউনূস সাহেবের সময় যে কবর থেকে লাশ তুলে হত্যা করা হলো, সেই পোড়ানো হইল, সেই ইউনূস সাহেব চলে গেছে, মবের ঘটনা রয়ে গেছে, সেই আসামি গ্রেপ্তার করা কি নিষেধ? নিষেধ তো না, কিন্তু করেনি সরকার, এখন পর্যন্ত আমরা পাই নাই। প্লাস কুষ্টিয়ার পীর সাহেবকে পিটিয়ে মারলো, কথিত পীর সাহেব হোক, তথাকথিত হোক, কিংবা যেভাবেই হোক, আপনি পিটিয়ে মেরেছেন, তাহলে মব তো যায়নি। আপনি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার পর যেটা বলেছিলেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তার কিছুই তো ঠিক হয়নি, আমি দেখতেছি। এরপরে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে এখনো বলার মতো উন্নতি হয়নি বলার মতো, আমি তো দেখি একজন আমাকে বলছিল এক টকশোতে গিয়ে যে এখন তো আয়নাঘর নাই, এখন তো মুখ নাই। তখন আমি বললাম আয়নাঘর নাই মানে কি? যারা আয়নাঘর বানাইছিল তাদেরকে সরাই দেওয়ার মানেই তো এগুলা নাই, এটা তো আপনাদের উন্নয়ন না। অর্থাৎ একটা অপশক্তি সরাই দিচ্ছি, আর সরাই মিলে সবাই সরানোর পরে খারাপ খারাপ মানুষটাকে সরাই দেওয়ার পর সাথে সাথে খারাপ কর্মগুলা থেমে গেছে, এটার মানে তো আপনি আমি উন্নয়ন করিনি। আচ্ছা, এ তো গেল আইন শৃঙ্খলা পরিস্থিতি। অর্থনীতি বা এবার আসতেছি জুলাই সনদ, এরপরে আপনি আসেন পার্লামেন্টে। আমরা কি দেখলাম? সংসদ অধিবেশন শেষ হয়ে গেল একটা, সংসদ অধিবেশন শুধুই আলাপ হয়েছে রাজাকার, মুক্তিযোদ্ধা, গুপ্ত সুপ্ত ইত্যাদি ইত্যাদি। যেখানে পার্লামেন্টে ঘরে বাইরে সব জায়গায় বলা হয়েছে জুলাই সনদ নিয়ে, নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয় সেজন্য জুলাই সনদে স্বাক্ষর করেছিলাম। আবার দায়িত্বশীল ব্যক্তি বলছেন গণভোটে স্বাক্ষর না করলে নির্বাচন হইতো না। তার মানে কি? আপনারা জনগণের সাথে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। তার চেয়ে ট্র্যাজিক বিষয় হলো বিরোধী দলে জামাতের আজকে 68টা সিট, তার সাথে মহিলা সংরক্ষিত আসন পেয়েছে 8টা, 76টা আসন পেয়ে তাদেরও কোনো বলিষ্ঠ পদক্ষেপ আমি দেখি না, যে তারা একবার পার্লামেন্ট উচ্চারণ করে নাই যে কি, যে আপনারা যে কথাগুলো বলতেছেন যে গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না, কিংবা নির্বাচন নিয়ে বাহানা করবে সেজন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, এটা জাতির সাথে আপনাদের প্রতারণা কিনা? যদি হয়ে থাকে করলেন কেন? এই আলোচনাটা সংসদে উত্থাপন করা যেত, নাকি তারাও স্রোতে গা ভাসাই দিছে আমি 76টা সিট পেয়েছি, আমার ওই বাসায় জাতীয় পতাকা উঠতেছে বিরোধী দলের নেতা হিসেবে, আই উইল এনজয় দ্য টাইম। এটা তো আপনাদের জন্য এই জন্য তো ভোট দেওয়া হয়নি। এবং যারা পার্লামেন্টে আছেন তারা একবারও পরিষ্কার করে বলতে পারেননি জনগণ তাদেরকে ভোট দিছিল কেন। জনগণ যে জন্য ভোট দিছে সেগুলো আপনারা ডিনাই করছেন, সেগুলোকে আপনারা অস্বীকার করছেন। তাহলে আপনাকে ভোট দিল কিসের জন্যে? যদি বলেন আপনার নির্বাচনী ইশতেহারও যদি আইসা থাকে, আজকে যারা ক্ষমতায় 2/3 মেজরিটি পেয়েছেন, সেখানে আপনি যে ইয়ে ছিল 31 দফা, সেখানেও তো সংবিধান সংস্কারের কথা বলা ছিল, সংবিধান সংস্কারের জন্য কমিশন বানাবেন, গঠন করবেন, সেটাও তো আপনি করেননি। তাহলে আমি দেখব কি? এরপরে যদি আসেন 3 মাস পার হয়ে গেল, কেউ কেউ বলেন সরকারের 3 মাস তো খুব লম্বা সময় না। অফকোর্স নট, আমি ব্যক্তিগতভাবে এটা মানতেই রাজি না। কেন বলছি? যেই আগুনের উপরে অন্তর্বর্তীকালীন সরকার এসে দাঁড়াইল, ওত নিল 8 তারিখ, তার 3 দিন পর থেকে আমরা আন্দোলন দেখলাম। একটা বারো তো কেউ প্রশ্ন করেন নাই তখন এরকম অবস্থায় তাকে সময় দেওয়া হোক। প্রত্যেকেই বলছেন এ সরকার কি করছে, এ সরকার কি করছে, এই মব ভায়োলেন্স হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবং 150-200 আন্দোলন হয়েছে গত 17-18 মাসে। এই আন্দোলন কোনো একক ব্যক্তির থেকে আন্দোলন হয় না, গোষ্ঠী থেকে, দল থেকে আন্দোলন হয়। এখন সেই দাবি দাওয়াগুলি যদি সঠিক এবং জেনুইন হয়, ওটা নিশ্চয়ই বিগত সরকারের, নিউজ সরকারের দাবি না, সময়ের দাবি না। তাহলে সেই আন্দোলনগুলা কোথায় গেল? তাহলে আপনারা এখন 3 মাস সময় আপনারা মূল্যায়ন করেন, এটা লম্বা খুব বড় সময় না। ফ্রম ডে 1 আপনাকে ব্যাখ্যা দিতে হবে। কেননা আপনি আজকের প্রধানমন্ত্রী কে? আজকের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ছেলে, একটা জেনারেলের ঘরের সন্তান। সে অনেক কিছু বোঝেন, আর্মির নর্মসও বুঝেন। তারপরে ওনার পিতা রাষ্ট্রপতি হইলেন, তখন হয়তো উনি ছোট ছিলেন, বাট সেই ঘরে বড়। তারপর তার মা যখন 2 টার্ম প্রধানমন্ত্রী ছিলেন, 3 টার্ম, মানে 3 বার প্রধানমন্ত্রী, মোটামুটি 2টা টার্ম, ওনার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা ইউনূস সরকারের নাই। সেখানে ইউনূস সরকার যে বীর দর্পে 17 মাস চালাইলো, আপনার তো দেখি 3 মাসেই ইউ আর গেটিং নার্ভাস। কোনো উন্নয়ন তো আমি দেখছি না। সাফল্য কি কিছু দেখতে পান?
আমি সাফল্য বলতে তো বললামই, যে সাফল্যগুলো দেখলাম এই মুহূর্ত পর্যন্ত যদি আপনি বলেন, আপনি ফ্যামিলি কার্ড দিতে যাচ্ছেন, কৃষি কার্ড দিতে যাচ্ছেন, খাল খনন করছেন, প্রধানমন্ত্রী খুব সিম্পল মানুষের মতো চলছেন, সেটা সব ঠিক আছে সেগুলা, কিন্তু আপনি যদি রাষ্ট্রের বিষয়ে আসেন, আপনার রাষ্ট্রের ফরেন পলিসি দিচ্ছেন, আপনার অর্থনৈতিক পলিসি কি, আপনি গার্মেন্টস কোটা কীভাবে ফরেন রেমিটেন্স আমি আনবো, আমার ম্যান পাওয়ার কীভাবে যাবে, আপনি বিদ্যুৎ বিল বাড়াবেন অ্যাডভান্স বলতেছেন, মোটরসাইকেলের জন্য ট্যাক্স বসেন অ্যাডভান্স বলতেছেন, বাড়াইতেই পারেন, কিন্তু তার সাথে আপনাকে ব্যাখ্যা দিতে হবে যে এই টাকাটা নিয়ে এর চেয়ে ভালো কি করবেন, সেই ব্যাখ্যা আমাদের কাছে নাই। আমরা শুধু ইভেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সে ব্যাপারে আমরা কোনো কথা শুনছি না, মব স্টিল চলমান। আর আরেকটু বিস্তারিত আলোচনা করব দ্রব্যমূল্য স্ফীতি নিয়ে। আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন মুন্সিগঞ্জ ৩ আসন থেকে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতন। ভাই আমার একটা প্রিয় মানুষ। রতন ভাই, আপনাকে স্বাগত আজকের আলোচনায়। আমরা আলোচনা করছিলাম যে সরকারের 3 মাস পূর্ণ হয়েছে আজ। ফেব্রুয়ারির 17 তারিখে সরকার শপথ নিয়েছিল, সেই হিসেবে আজকে 3 মাস পূর্ণ হলো। তো 3 মাসে সরকারের পর্যালোচনা করার রেওয়াজ আমাদের দেশে আছে, আমরা অন্যান্য দেশেও দেখি। তো আবু হেনা রাজ্জাক কি বলছিলেন সরকারের সাফল্য ব্যর্থতা নিয়ে, খানিকটা আপনিও শুনলেন। সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে হয় আপনার কাছে, যে এই 3 মাসে আপনাদের রাষ্ট্র চালাতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে কি পড়েছেন আপনারা? রাজ্জাক ভাইয়ের প্রিয় মানুষ যদি আমি হই, তো আমার তো শ্রদ্ধার মানুষ আবার উনি। তো আমরা যদি এখানে যদি আমাদের আলোচনাটা যদি একেবারে গঠনমূলক এবং আমার জবাবদিহিতা, আমার ভবিষ্যতে করণীয় এবং বর্জনীয়, উনি যদি আমার পথটা রেখাটা চিহ্নটা মানে এঁকে দেন, বা আমার করণীয় বর্জনীয়র মধ্যে যদি আমাকে শুধরিয়ে দেন, তা আমি তো এই জন্য আমি ছুটে আসছি। আমি দেখেন 4 ঘন্টা লাগছে আমার আসতে, কিন্তু যখনই আমি রাজ্জাক ভাইকে আমি শুনলাম উনি আমার সাথে, তো ওনার ড্রেস আপ, এমনি তো সুন্দর মানুষ, কথা তো আরও বেশি সুন্দর, তা আমি তো সার্বিকভাবে আমি নিজেকে খুব প্রফুল্ল মনে করি। তো 3 মাসের সরকারের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্জাক ভাই বলছিলেন তার একটা পর্যবেক্ষণের কথা, যে মব ভায়োলেন্সটা আসলে নির্মূল হওয়ার কথা, সেটা হয়নি। আচ্ছা, আমি তো বলছি না যে একেবারে নির্মূল হয়ে গেছে, বা কোনো একটি ঘটনা দিয়ে যেরকম এটাকে বলা যায় না নির্মূল হয়ে গেছে, বা আবার 3টা-4টা যদি এরকম হয় ঘটনা ক্রমাগত, যদি হয় কারা করছে, কোন উদ্দেশ্য করছে, এবং এইটার পরে সরকারের আন্তরিকতা এবং সরকারের ব্যবস্থাপনার মধ্যে সরকারের সক্ষমতা, এগুলো বিবেচনার মধ্যে আনতে হবে। আসলে আমি সবসময় আলোচনার মধ্যে বলি, এটা তো একটা গাঁজা ধ্বংসস্তূপ। রাষ্ট্রীয় কাঠামোটা এই 3 মাসের মধ্যে যা পেল, সেটা তো 16 বছরের ফেসিস্ট, এবং সবাই আমরা জানি যে 18 মাসের সরকারের অনেক লিকেজ আছে, বা অনেক কিছু চায় নাই বা চেয়েছে, তারপর একটা গণতান্ত্রিক একটা নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের পরে এই 3 মাস আমি মনে করি যে গভর্নমেন্টটা কী তার সামনে ভীষণ ডাকছে, এবং কী পদ্ধতিতে এই সমস্যাগুলো সমাধান করবে। আমরা চাই রাজ্জাক ভাইয়েরা কথা বলুক, আরও জোরে কথা বলুক, এবং সেটা সত্যের উপর কাকে গায়েল করার জন্য নয়, না অবশ্যই না, জি। এবং এত সংগ্রামের পরে, এত রক্তক্ষয়ী একটা সংগ্রামের পর আমরা যে পাটাতনটা পেলাম, এই পাটাতনটা কিন্তু একটা মানুষের ভবিষ্যৎ। এদিকে কিন্তু সারা বাংলাদেশের মানুষগুলো তাকিয়ে আছে, যারা সংগ্রামকে ভালোবাসছে এবং ভালোবাস থেকে যারা আত্মত্যাগ করেছেন। এবং এই গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা আমরা সবাই প্রত্যাশা করি, এবং রাজনীতিবিদদের কাছে, রাজনৈতিক দলের কাছে আমাদের কিন্তু সবার একটা কমন প্রত্যাশা আছে, সেটা হলো আমি আমার দল করি, আমার দলের সফলতা আমি বলবই, কিন্তু এই সফলতাটা মানুষ কতটুকু গ্রহণ করছে, এবং আসলে মানুষ হৃদয় থেকে সেগুলো গ্রহণ করলো কিনা, সেটা কিন্তু একটা দেখভালের বিষয়। আমি আমার কথা বলেই যাব, সেখানে তো আমার দেখেন ফ্যামিলি কার্ড, গতকাল আমার গজারের উপরে চাঁদপুরে উনি গেলেন, মানুষের মধ্যে আপনি তো সমালোচনা করবেন, কিন্তু যে কাজ করে তার কিন্তু সমালোচনা থাকবে, হয়তো কাজের এই পদ্ধতিটা পছন্দ হবে না, বা এটুকু আরও ভালো হলে হতো। আমরা চাই যে সমালোচনার মধ্যে দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি অনেক কাঠখড় পুড়িয়ে কিন্তু এই জায়গায় আসছেন, এবং অনাগত ভবিষ্যতের দিকে নিশ্চয়ই উনি তাকান, এবং ওনার চিন্তা চেতনার মধ্যে এবং আল্লাহর প্রতি বিশ্বাস এবং মানুষের প্রতি ওনার যে কর্তব্য, এটা কিন্তু উনি সচেতনভাবে কিন্তু উনি এটাকে অনুভব করেন। তো আমরা চাই যে 3 মাসের মধ্যে পরিকল্পনাগুলো নিয়েছেন, পরবর্তীতে ওনার সব কিছুর মধ্যে সততা, আন্তরিকতা এবং
যে ব্যবস্থাপনা এবং যাদেরকে নিয়ে উনি টিম সাজালেন তাদেরও দক্ষতা কিন্তু সবকিছু মিলেই কিন্তু রাজ্জাকি ভাই সর্বোপরি কিন্তু রাজ্জাকি ভাই কিন্তু কারোই ছাড়বে না। রাজকের আর একটা প্রশ্ন আমি একটু ছোট করে উত্তরটা নিয়ে নিই এখনই, যে সবকিছু ব্যক্তিকেন্দ্রিক এবং প্রধানমন্ত্রী কেন্দ্রিক হয়ে যাচ্ছে, রাষ্ট্র এবং মানে দল এবং সরকার সব, আর আপনি নিজেও বললেন সবকিছুতেই আসলে তারেক রহমান বা প্রধানমন্ত্রীর কথাই আসছে, সবকিছু আবার কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে কিনা আগের সরকারের মতো? না না না, আমি আপনাকে বললাম তো, আমরা কিন্তু ভুল থেকে ইতিহাসের শিক্ষা নাকি আমরা ইতিহাস শিক্ষা নিই না, কিন্তু আমার মনে হয় জুলাই অভ্যুত্থানের পরে আমরা যারাই রাষ্ট্র ক্ষমতা বা বিরোধী দল আমরা যারা আছি, আমরা মনে করি সবার কিন্তু জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। বোকা ভেবে আপনার ধোঁকা দিয়ে আপনার রাষ্ট্র চালাবেন বা বিরোধী দলের থেকেও যেন তেন একটা আপনি ইস্যু তৈরি করে গভর্নমেন্টকে মানে সরকারকে আপনি কুপঘাত করবেন, আমার মনে হয় যে এখনো ওই ধরনের মেজারটা করার বোধ আমাদের সময় আসেনি। আমরা প্রতীক্ষায় থাকলাম, মানে এবং আমরা গণতন্ত্রের কাজ চর্চা করে যাবো। সরকার এবং দলের সবখানেই হচ্ছে। হ্যাঁ, না আমাদের যেটা এক ব্যক্তিকেন্দ্রিক হচ্ছে না, উনি কিন্তু সমষ্টিগতভাবে কিন্তু সবাইকে নিয়েই চিন্তা করছেন। আজকেও দেখেন এই যে মানে পত্রিকার যে সম্পাদকদেরকে নিয়ে যারা সাংবাদিক 262 জন যারা জেলে, তাদের উপর যেটা একটা লিস্ট গিয়েছে 282 জনের, তো এইখানের মধ্যে কিন্তু রিভিউ হবে বা কারা কতটুকু পাপ করেছে বা আসলে পাপ করেছে কিনা বা পাপ করলে লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হচ্ছে কিনা, একটা মনিটরিং ঝড়দিন সফর মানে তথ্যমন্ত্রী, উনি তো আন্দোলনের মানুষ, রাজপথে ছাত্রান্ত করে বেড়ে ওঠা মানুষ, আমার মনে হয় না অবিবেচক বা জনগণকে আমরা পাশ কাটিয়ে কোনো। রাজা কি আপনি মূল্যস্ফীতির কথা বলছিলেন আমরা বিরতিতে যাওয়ার আগে, যে মূল্যস্ফীতি আসলেই গত 3 বছর থেকে 2 অঙ্কের বেশি মানে 10%-এর উপরে মূল্যস্ফীতি রয়েছে, এবং আপনি জানেন যে পে স্কেল সরকার বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে 1 জুলাই থেকে। তো পে স্কেল যদি বাস্তবায়ন হয়, এবং পাশাপাশি গতকালই অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে বলেছেন যে শুধু জ্বালানিতে অতিরিক্ত তাদের $4 বিলিয়ন খরচ হয়েছে, আর এই অর্থনীতির যে অবস্থা এটা মেরামত করতে 2 বছরেরও বেশি সময় লাগবে বা 2 বছর সময় লাগবে। তো এই যদি অর্থনীতির অবস্থা, তো সাধারণ মানুষ মূল্যস্ফীতির হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই সরকারকে এত বিপুল জনসমর্থন দিয়ে সরকারে বসিয়েছে, তো মূল্যস্ফীতি সহ অর্থনীতির যে বেহাল অবস্থা, সরকার কি যথাযথভাবে অর্থনৈতিক বা অর্থ খাতটা মেরামত করতে পারছে? অর্থনৈতিক আমি সেই ব্যবস্থা কথাটাই তো আপনাকে বলতেছিলাম, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না, কোনো সন্দেহ নাই। এখন এই অর্থনৈতিক অবস্থা যে ভালো না সেটা আমি আগেও বলছি, এখনও বলছি। যেমন ধরেন ফ্যামিলি কার্ড, আপনি যদি অ্যাট এ গ্লান্স ভাবেন যে একটা মহিলা 2,500-2,500 টাকার একটা কার্ড পাবে, সেটা তার কাছে ভালো লাগবে। এইভাবে আপনি ফ্যামিলি কার্ড দেন, কৃষি কার্ড, যাই দেন না কেন, আমি বলছি না জিনিসটা খারাপ, আমি বলছি অবশ্যই ভালো, কিন্তু এটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি, এতে তো আপনি নির্ভরশীল বানাচ্ছেন আমাকে, আমি প্রতি মাসে এই টাকাটার আশায় থাকবো। অথচ আপনি যদি একটা জিনিস ভাবেন যে একজনের 2,500 টাকা যদি 100 লোক লাগে, 100 লোককে কিন্তু আমি 2.5 লক্ষ টাকা দিব, কথার কথা, তর্কের খাতির দিব 2.5 লক্ষ টাকা। সরকার যদি চিন্তা করে যে এইরকম ডিপেন্ডেন্ট না রাখে কোন ফ্যামিলি একটা ছেলে বা মেয়েকে আমি ট্রেন আপ কইরা বহির্বিশ্বের সাথে যোগাযোগ কইরা ম্যান পাওয়ার হিসেবে পাঠাই দিলাম, 2.5 লক্ষ টাকা খরচ কইরা আমি 100 লোকের কার্ড দিলাম না, ফ্যামিলিটা স্বনির্ভর হইল, আবার ওই টাকাটা তুমি আয় করে ফেরত দাও। মানে আমার বক্তব্যটা এরকম যে আপনি কিভাবে আমাদেরকে, এটা কিন্তু কর্মসংস্থান বাড়ানোর একটা জায়গা, প্লাস ফরেন রেমিটেন্স আসা, এটা আমার একটা সাজেশনমূলক। কিন্তু আমি বলি সরকার সাজেশনমূলক নিবে কি নিবে না তার ব্যাপার। এখন এই যে মুদ্রাস্ফীতির কথা, আমার তো ফরেন রেমিটেন্স দরকার, আমার অর্থনৈতিক কাঠামো দরকার, সেই হিসাবে সরকারের কাছ থেকে আমরা কোনো পলিসি এখন পর্যন্ত পাই নাই। আপনি যার জন্য বললাম দ্রব্যমূল্যের দাম বাড়তেছে বা কোনো জিনিসের ট্যাক্স বাড়াইতে পারেন, কিন্তু এটা ব্যাখ্যা দিতে হয় যে ওইটা বাড়াইয়া যে বাড়তি টাকাটা আসবে সেটাতে আমরা ভালো কি করব, এই ভালো কি করব জানলে তখন মানুষ খুশি হয়। কিন্তু ভালো কি করব যদি আপনি ফ্যামিলি কার্ড দেন, ওটা খুশি হবে না। কেন হবে না? ফ্যামিলি কার্ড বিলে করবে কারা? অফকোর্স ওই দলের লোক। যাবে কোথায় এটা বলার অপেক্ষা রাখেন, আপনি মুখে যাই বলেন না কেন। এখন একটা ছোট্ট বিষয় আমি বলি যে এই সরকার অনেকগুলা অধ্যাদেশ বাতিল করছেন, তার ভিতরে কিন্তু বিচার বিভাগের সেপারেশন যেটা সচিবালয় ছিল সেই অধ্যাদেশটাকেও বাতিল করছেন। ডিমেরিটসটা কেন বলতেছি, এটা তারা কেন করছেন, তাদের পলিসি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গেছে সেই কথাটা আমি আপনাকে বলি। আপনি জানেন, আমি জানি, রতন ভাইও জানেন, অজ্ঞাতনামা আসামি দিয়া মামলা হয়েছে। এই বিএনপির, এই আওয়ামী লীগের সময় বিএনপির বিরুদ্ধে করছে, বিএনপির সময় আবার আওয়ামী লীগ চলে যাওয়ার পর বিএনপি করুক আর যাই করুক মামলা করছে। এফআইআর ভিতরে বড় বড় নেতা মন্ত্রীর নাম লেখার পরে, 150-200 নাম লেখার পরে অজ্ঞাতনামা 2000। ডিমেরিটসটা কোথায় সেটা বলছি। কোর্ট থেকে একটা মামলায় একটা লোক জামিন নিয়ে আসলো, সেই বেল বন্ড চলে গেল
জেলখানায়। জেলখানায় চলে যাওয়ার পর জেলখানা থেকে নাকি এসপি সাহেবকে ফোন করে, এসপি সাহেব থানার ওসি সাহেবকে ফোন করে। আচ্ছা, তারপরে কি হয়? দর কষাকষি। কি? অজ্ঞাতনামা মামলায় ঢুকাই দিব তোমাকে। এখন অজ্ঞাতনামা মানে কি? এফআইআর 200 লোকের নাম আছে, আরো অজ্ঞাতনামা 500, এভাবে লেখা থাকে, দেখছেন নিশ্চয়ই রতন ভাই? অজ্ঞাতনামা 500 থাকে। আপনি অজ্ঞাতনামায় ঢুকেন। একটা করা উচিত যে জামিন হওয়ার পর অন্য কোনো অজ্ঞাতনামা মামলায় যদি এফআইআর নাম থাকে তাকে যাতে আটকাইতে পারে, কিন্তু এফআইআর যদি নাম না থাকে অজ্ঞাতনামা টার্মে, তাহলে কিন্তু দেশের 18 কোটি লোকই আসামি। কেন আসামি? যে অজ্ঞাতনামা হিসাবে আমি তাকে জেলে নিতে পারবো, অজ্ঞাতনামা হিসাবে আপনাকে জেলে নিতে পারবো। সুতরাং এই টার্মটা থাকতে পারবে না। কোনো লোকের যদি গ্রেফতার আবার দেখাইতে হয় তাহলে যে কোনো এফআইআরে তার নামটা থাকতে হবে, কিন্তু অজ্ঞাতনামা 500 কোটায় তাকে ঢুকবেন। এই দর কষাকষি চলতেছে অলমোস্ট সব থানায়। সেইটা আমি আজকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। অ্যাটলিস্ট মব বন্ধ করতে পারেন না, এইটা পারেন না, সেইটা পারেন না, কিন্তু কোর্ট থেকে যখন জামিন হয়ে যায় তখন অজ্ঞাতনামা আসামির তালিকায় যেখানে এফআইআরে তার নাম নাই এরকম কোনো মামলায় যাতে তাকে গ্রেফতার দেখানো না হয়, এই দর কষাকষি না। এখনো জামিন পাওয়ার পর আজকে 4, 5, 7 দিন হয়েছে জেলখানা থেকে সে বের হচ্ছে না। আচ্ছা, কেন বের হচ্ছে না? ওই আটকে রাখা হয়েছে। অজ্ঞাতনামা বলতে পারি টাকার বার্গেনিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, সুতরাং সেইটা আমি আজকে এই বার্তাটা জাতিকে দিয়ে দিলাম। ধন্যবাদ বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীকে। আবহাওয়া রাজাকে। জনাব কামরুজ্জামান রতন, আপনি আশা করি এটার মানে এই বিষয়ে সরকার দেখছে কিনা বিষয়গুলো, যে বা এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নেবে সে বিষয়ে নিশ্চয়ই উত্তর দেবেন। তার সাথে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে জুলাই সনদ এবং অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো পাশ করার সময় সবচেয়ে বেশি বিরোধিতার মুখে পড়েছে রাজপথে এবং সংসদে বিরোধী দলের, সরকারি দল। তো এই যে জুলাই সনদ নিয়ে ভবিষ্যতে রাজপথেও থাকবে বিরোধী দল, এই জুলাই সনদ ইস্যুটা বিএনপির জন্য মানে বছরব্যাপী বা পুরো মেয়াদে বিরোধিতার কারণ থাকবে কিনা? যদিও আপনারা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করবেন জুলাই সনদের ইস্যুগুলো, কিন্তু জুলাই সনদ মনে হচ্ছে জুলাই সনদকে ডিফেন্ড করতেই বিএনপিকে মানে রাজপথে বেশি মানে বিরোধী দলের প্রশ্ন মানে বেশি জর্জরিত হবে। এই বিষয়টা কীভাবে সামলাবেন? পাশাপাশি রাজ্জাকি ভাই যে বিষয়টি বললেন এই বিষয়ে সরকার কী পদক্ষেপ? আমি রাজ্জাকি ভাইয়ের উত্তরটা একটু আগে দিই, কারণ এই ধরনের ট্রেডিশনাল যে সিস্টেমের মধ্যে আমরা তো জেল খেটেছি। ধরেন আমি মুন্সিগঞ্জে যখন সেক্রেটারি, আমি একটা মামলায় গেলাম, 3টা মামলা আমার ছিল, স্বাভাবিক আমি প্রস্তুত আমার ওই জামিনগুলোর জন্য। পরবর্তীতে আমি যখন জেল কেটে আমি আবার গিয়েছি জামিনের সাথে, আমার এখানে 6টা থানা, তো 6টা থানার মধ্যে কী কী পেন্ডিং মামলা আছে, আমি একবার বেরোতে যাই আমার নামে ধরেন লোহজন থানা 2টা দিল, আমি ওখানে জীবনে আসমানে জমিনে আমার উপস্থিতিও ছিল না, আমার ওখানে ইনভলভমেন্ট থাকার প্রশ্ন ওঠে না। তো এইটা আমরা পূর্বের ফেসিস্টের ট্রেডিশন এটা ছিল, অকুপেটা আমি এটা ভুক্তভোগী। এখন রাজ্জাকি ভাই প্রতিদিন তো এই পেশার মানুষ, এই ধরনের এলিগেশনসগুলো বাস্তবধর্মী হলে এটা দুঃখজনক আমি মনে করি। এখন পুরনো ভালো কিছুকে আমরা রেখে দিতে পারি, কিন্তু যেটা মানুষকে কষ্ট দেয় বা যেটা নিশ্চয়ই রাজ্জাকি ভাইতে কোনো দল করে না, হয়তো উনি এই ধরনের মামলা পেলে ওনার তো পকেট ভারী হওয়ার কথা, আমি বলতেছি, কিন্তু ওনার এটা বিবেকে লেগেছে। উনি যে পদ্ধতিটা বললো, কোনো মানুষের যদি মামলা থাকে, আসলে যদি ক্রিমিনালস থাকে এবং এফআইআর যদি নাম থাকে, সুনির্দিষ্টভাবে নাম না থাকলে, তারপরে আপনি অজ্ঞাতনামা ইয়েতে ঢুকাই এই লোকটা বের হয়ে আবার পুরনো সে অকারেন্সে চলে যাবে। এই ধরনের যদি কোনো থাকে তাকে অন্যভাবে, এটা সঠিক ব্যাখ্যাটা আমার দেওয়া আমার জায়গা থেকে ঠিক হবে না, তবে আমি যদি এই জায়গায় থাকতাম আইনের যে ব্যাখ্যাটা আমি দেবো। আপনারা তো ল মেকার, আপনারা নিশ্চয়ই না, এই ব্যাপারে যদি আমার পার্লামেন্টে যখন কথা হবে তখন আমি ডিবেট করলে আমি ল মেকার হব। আর এটা যদি আমার সামনে এই জিনিসটা উত্থাপন না, এই উত্থাপনটা কারা করে? বিরোধী দল। রতন ভাই আরো একটা কথা বলি আপনার সাথে, আমি ইচ্ছা করলে কিন্তু থানার ওসির নাম বলতে পারতাম, আমি শুধু তার ভালোর জন্যে আমি নামটা বললাম না, কারণ এই মামলাটা আমার হাত দিয়ে হয়েছে এবং সে জামিন পাইছে, আজকে জেল গেটে গিয়ে পৌঁছেছে, এখনো সে বের হয় নাই। এটা কেন বললাম? ওই কষ্টে আপনি কিন্তু অজ্ঞাতনামা ভয় দেখাচ্ছেন তাকে। যদি দেখাইতেন যে অন্য একটা থানার মামলার এফআইআর তার নাম আছে, তাও বোঝা যাইতো। আপনি অজ্ঞাতনামা দেখাচ্ছেন। মানে আমার মনে হচ্ছে কি আমি এই থানার নামটা ওসির নামটা বলি নাই, নিজেকে অ্যাডপ্ট করছে আমার মনে হয় না। যদি এটা করে থাকে, আমি সরকারের কথা বলছি না, এটা তো সিস্টেমের কথা বলছি। প্রশাসনে এই ঘটনা ঘটছে, এই সিস্টেমটা তো আপনি জানবেন না, সরকারের সিস্টেম।
যদি এটি বলি এটা 30 সরকার টাকা- সিস্টেম না, এটা হলো আপনি আপনি এটা করতেছেন। না, তাহলে পুলিশকে কি আমি 21 করে তা পুলিশের বিরুদ্ধে আমাকে বলতে হবে? হ্যাঁ, সেটাই আমি বলতেছি। সেইখানে পুলিশ যদি মনে করে তার নিজস্ব পকেট ভারী করার জন্য সুতরাং- বা 3টা মামলার ভয় দেখিয়ে তার জেলখানায় বেল পরিবারকে- গেছে, আপনি ছেড়ে দিবেন না, তারে। তার পরিবারকে কাছ থেকে আপনি বাড়তি কোনো মানে আপনি এখানে মানে কি বলবো অন্য কিছু নিতে চাচ্ছেন আপনি, এটা তো অবশ্যই এটা সেটাই তো বলতেছি, সরকার দৃষ্টি আপনি বেল অর্ডার গেছে, আপনি তাকে ছেড়ে দেন। সরকারের এখন দৃষ্টি দেওয়া পুলিশ উচিত। অ্যাডমিনিস্ট্রেশনের অতীতের কাহিনী আমরা না, জানি, তার তো সেখানে রাজ্জাক তো ভাই, সুশাসন আর অজ্ঞাতনামা এটা মামলা। মামূলক। হ্যাঁ। আমি এটা বলছি না, যেহেতু আমি আজকে শুনলাম বা এই প্রশ্নের উত্তরে আমাকে যদি দিতে হলো, আমাদের ল মেকার্স যিনি মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বা আইনমন্ত্রীর কাছে এই ধরনের যদি ট্রেডিশনাল যদি আরো কিছু থেকে থাকে, এটা আমাদের এটা বিহিত হওয়া উচিত এবং এটাকে প্রতিকারের জন্য যতগুলো আমাদের পদ্ধতির মধ্যে মানে সরকারের এখানে কিন্তু ট্রান্সপারেন্ট থাকতে হবে। আইনের শাসন আমি মুখে বললাম, কিন্তু এখানে আইনের থেকে ব্যত্যয় হলে মানুষের ভিকটিমস হবে, এটা তো এই সরকারের চাচ্ছে না। সুতরাং আমি রাজ্জাক ভাইয়ের উত্তরটা আমি প্রথমে এটা দিলাম। আর জুলাই সনদ ইস্যুটা আপনাদের জন্য একটা স্থায়ী ভাবে না, সমালোচনা এটা আমি প্যারা মনে করলে আমার প্যারা। আমি মনে করি আমি কাজের মধ্যে ঢুকে গেছি, জুলাই চেতনার মধ্যে আমার ছিল, সবাই আমরা ওই চেতনা কিন্তু বুকে ধারণ করি। এখন বিরোধী দল আমরা কাছ থেকে আমার দায়িত্ব, সরকারের দায়িত্বে সরকার কাজ করে যাচ্ছে, কিন্তু ওই চেতনাকে কিন্তু অক্ষরকে পালন করবে, এই কমিটমেন্ট থেকে সরে যাবে না। আর বিরোধী দল তো কোনো, এখন তো উন্নয়নের কাজগুলো তো অ্যাকচুয়ালি তো সরকারই করে। বিরোধী দল তো যে কোনো একটা ইস্যুতে জমাট মানে একটা বিরোধী দলকে সরকারের সরকারি কাজে উন্নয়ন কাজে অংশ করে নেন না কেন? না, তাহলে আমি তো মনে করি ওইভাবে তো সরকারকে এখনো বিরোধী মানে দল আমাদের দেশে বলেনি বিরোধী দলরা না, শুধু এই সরকারের পতন চাই বা এই সরকার না, এই জায়গায় সেটা- খারাপ করছে, সেটা চায় না, দুর্নীতি করছে, কিন্তু তা তো না। বিরোধী দলকে এখন দেখেন জুলাই সনদের বছরের পর ব্যাপারে বছর যে অতীত আপনি ছিল। রাজ্জাকি ভাই বুকে হাত দিয়ে বলুক, এই যে 12 ফেব্রুয়ারি ইলেকশনটা হলো, সবাই কি আন্তরিকভাবে চেয়েছিল? এই ডিপি স্টেট বলেন, আধিপত্যবাদের যে একটা ষড়যন্ত্র ছিল, এবং এটা না করে যেটা খোদ আসিফ মাহমুদ যেটা বলছে 2029 সাল পর্যন্ত এই ধরনের একটা সরকার যারা জনগণের ম্যান্ডেটের অপেক্ষা থাকবে না, এই ধরনের একটা সরকার দিয়ে বাংলাদেশ চালাতে চেয়েছিল। ওইটাই কিন্তু মূল কারণ। ওইটার থেকে বিএনপি যেভাবে পেরেছে কৌশলগত কারণে বিএনপি কিছু মেনেছে, বাকি সবই মানবে যতটুকু জনগণ চায়, যতটুকু সাংবিধানিকভাবে আইনগতভাবে বৈধতা দেওয়া উচিত। এবং বিএনপি বারবার একটা কথা বলেছে, যেটা আইনের ভিত্তিটা এটা জোড়াতালি দিয়ে আমি এখন সংবিধান তৈরি করবো না। সংবিধান সংশোধন বলেন যেটাই বলেন, বিএনপি বলেছে এখন আমাদের ঠান্ডা মাথায় আমাদের সংসদ আছে, বাইরের আলোচনার মধ্যে সবাইকে কনভিজেন্সে এনেই কিন্তু একটা সমাধানের দিকে যাবে। আমি এখনও মনে করব না যে এই সরকারের হাত থেকে মানে ওই জুলাই সনদ না মানার কারণে বিরোধী দল আমাদের ওই পর্যায়ে আমাদের বিরুদ্ধে চলে গেছে। আমি মনে করি একটা কমিটি হচ্ছে সংসদের, এবং এই যে 8 তারিখে বাজেট সেশন মানে শুরু হবে, আমার মনে হয় এর মধ্যে মনে হয় একটা কমিটি হয়ে একটা প্যাচ আপ ইনশাল্লাহ হয়ে যাবে। এই জাতির জন্য যেটা ভালো, এটা আমরা জনাব কামরুজ্জামান রতন, আমরা মানে দেখলাম যে একজন জুলাই যোদ্ধা, এবং আপনি মানে সম্প্রতি বেশ আলোচনা হচ্ছে এটা নিয়ে যে কন্টেন্ট ক্রিয়েটার এবং জুলাই যোদ্ধা কায়সার আহমেদের কন্যা কারিনা কায়সারের মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখলাম যে পতিত ফ্যাসিস্ট এবং তার দোসররা যেই উল্লাস প্রকাশ করেছে, সেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। যে অনেকেই লিখছেন যে এই যে পরাজিত শক্তি তারা তাদের অনুশোচনা তো হয়নি, এই ঘটনা থেকে প্রমাণ হচ্ছে যে তারা তাদের অতীত নিয়ে বিন্দুমাত্র দুঃখিত নয়। আপনি বিষয়টিকে মানে এই ঘটনাটাকে কেন্দ্র করে আমরা আবারও দেখলাম যে এই আন্দোলনের পরে এই যে 2 বছর ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারপর বিএনপি সরকার ক্ষমতায় আছে, জনগণ তো রায় দিয়েছে তাদের বিপক্ষে, কিন্তু তারপরও পতিত শক্তি এখনো তাদের ভুল বুঝতে পারেনি। আপনি কি বিষয়টি কি খেয়াল করেছেন কিনা? এটার দুটো ব্যাখ্যা। পার্সোনালি এই মেয়েটাকে আমি চিনি, বিকজ আমি নিউ ডিউচেস থাকি, ওনারা ওল্ড ডিউচেস থাকে। ওনারা আপন ভাই, ববি ভাই, তার মেয়ে শামা, এটা আমার ছেলে আইমান, ওদের সাথে একেবারে পারিবারিক একটা সম্পর্ক। এটা দেখেন এই কারণেই বললাম, এটা হলো ব্যক্তিগত সম্পর্কের কারণে। আর কোনো মৃত্যুকে কিন্তু মৃত্যুর পরে উল্লাসটা, এটা কিন্তু একটা, আমি এই নীতিটাকে এটা আমি পছন্দও করি না, এটাকে আমি রীতিমতো ঘৃণাই করি। মৃত ব্যক্তিকে মানে তার যে ভূমিকা ছিল জুলাইতে, সেই কারণে তো সে না, এখন আসেন তার যে ভূমিকা, এটার জন্য সে যদি শাস্তিপ্রাপ্ত হয় ওইটা তার প্রাপ্য, কিন্তু তার মৃত্যুকে নিয়ে পরবর্তীতে যেটা উল্লাস, ওইটাকে কিন্তু এইভাবে উল্লাস প্রকাশ করাটাকে এটা আমি নৈতিকতা বিবর্জিত মনে করি না। তবে অনুসূচিত হয়ে কেউ যে তার নিজের জায়গাটায় আসবে ফিরে, এইটা না আসলে তাদের যেরকম সাফার করেছে ভবিষ্যতে অনন্তকাল হয়তো, মানে এটা কবে তাদের এই সাফারিংসটা শেষ হবে জনগণ এটা কিন্তু
মনে রাখবে। সুতরাং আমার মনে হয় কারো যদি অনুসূচিত হয়, সে যদি অতীতের পাপকে সরি বলে এবং নিজেকে যদি ওইভাবে শুধরিয়ে নেয়, আত্মশুদ্ধির প্রতিশ্রুতি যদি মানুষ দেখতে পায়, মানুষও তো ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর তা না হলে আমার প্রশ্নের উত্তর ছিল যে মানে যেই উদ্দেশ্য যেটা অ্যাঙ্গেলটা, যে আসলে মানুষ বা যারা গত সরকারের দোষর ছিল তারা কিন্তু আসলে এই যে এত ঘটনা ঘটছে এর মধ্যে দিয়ে তারা তাদের বুঝটা এখনো বুঝতে পারছে না বোধহয় যে তাদের অপরাধটা কি ছিল। না, এটা তো তাদের অ্যারোগেন্সি না, এটা তাদের বোকামি। কারণ আমি এতটুকুই বলি, বাংলাদেশের জুলাইয়ের যা হয়েছে, এই আওয়ামী লীগ শেখ মুজিবের দল এই দেশ থেকে পালিয়ে গেছে, শুধু এটা নয়, তার একটা কর্মীকে সে রক্ষা করতে পারেনি। আজ পর্যন্ত একটা মানুষকে প্রতিবাদে বানাতে পারেনি। 32 নম্বরের ধ্বংসস্তূপ তৈরি হয়েছে যেই দলের পলিসির কারণে। তারা যদি নিজেদেরকে শুধরিয়ে গণতন্ত্র মনা মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত না করে, তাদের জন্য আরও এর থেকে ভয়ানক পরিণতি অপেক্ষা করছে। ধন্যবাদ কামরুজ্জামান রতন। জনাব আবু হান্নান রাজাকি, মানে এই যে ইস্যুতে আমরা কথা বলছি, আপনার কি মানে এই যে আওয়ামী লীগের রাজনীতি অনেকে এখন বলার চেষ্টা করছেন, আগে তো মানে এখন তো মত প্রকাশের স্বাধীনতা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আছে, গণমাধ্যমেও আসে যে পতিত সরকার বা তাদের সমর্থকরা আবার ফিরে আসতে চায় রাজনীতিতে, যদিও আইনে বাধা আছে বা আইন করা হচ্ছে। আপনার কি মনে হয় যে সুযোগটা তারা নিচ্ছে বা সুযোগ তৈরি হচ্ছে তাদের ফিরে আসার রাজনীতিতে? এখানে দুটো বিষয়, একটা যে ভাইজান, যে রতন ভাই যে আলাপ করলো কায়সার আহমেদের মেয়ে, কায়সার আহমেদের মেয়েকে আমি ব্যক্তিগতভাবে চিনি তা নয়, বাট কায়সার আহমেদকে আমি খুব ভালো করে চিনি। আমার সাথে তার যথেষ্ট যোগাযোগ, মানে দেখা সাক্ষাৎ বহুবার হয়েছে। এখানে মেয়েটা মারা গেছে যেভাবেই মারা যাক, কিন্তু মারা যাওয়ার পর এর যে নেগেটিভ সাইড যেটা সোশ্যাল মিডিয়ায় আসছে, এটা কীরকম যে একটা জাজমেন্ট দিতেছে যে সে জুলাই সনদে এই করছিল, বিরাট বড় অপরাধ করছে এমন একজন ইয়ের বিরুদ্ধে, যে কারণে আল্লাহর তরফ থেকে এই জাস্টিসটা তার প্রতি আসছে, এই রকম কথাটা বুঝাইতে চাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা এটা বুঝাইতে চাচ্ছেন তাদের ভাবা উচিত যে গত 16 বছর কি করছে কেউ না জানে। একটা কথা আছে, কয় ডুব দিয়ে খাই পানি, আল্লাহ জানে আর আমি জানি। সুতরাং তোমরা কি করছো কেউ বলার দরকার নাই, তোমরা নিজেরাই জানো। তোমরা নিজেরা যখন জানো, সেটার জন্য পারলে অনুশোচনা করো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যাদের ছত্রছায়াত আমরা করেছো তাদের সিংহভাগ দেশ থেকে পালিয়ে গেছে, মানে নেতৃস্থানীয়। তো নেতৃস্থানীয় দূর থেকে তোমাদেরকে ইশারা ইঙ্গিত যাই করুক, ভিকটিম হইতেছে তোমরা বরং দেশের জনগণের সাথে মিশে যাও, মিশে গিয়ে তোমরা তোমাদের স্টাইল শুরু করো। এই সমস্ত নিন্দার কোনো মূল্য নাই। তারা কিন্তু বহাল তবিয়তে আছে। এই যে বিদেশে যারা গেছে তাদের কাছে নাকি শ কোটি টাকা আছে। আমি নিশ্চিত করে বলে দিতে পারি, কর্মীদের জন্য কোনো টাকা কি আসে? যারা আজকে নাচছে তাদের জন্য বাইরে থেকে কোনো টাকা তারা পাঠায়? নিশ্চয়ই না। কিন্তু তোমরা যে ভিকটিমটা হইতেছো, এগুলো কইরো না। দেশের মানুষকে, দেশটাকে ভালোবাসো, সবার সাথে মিশে যাও, তোমার রাজনীতিতে সুযোগ পাও তুমি করো। আর আপনি যেটা বলতেছেন রাজনীতি নিষেধ করা হয়েছে, তারা যে তারপরও জড়ো হইতেছে নানান জায়গায়, শুনছি ব্রাহ্মণবাড়িয়া হয়েছে, অমুক জায়গায়, এখানে আমার তখন ওই কথাটা চলে আসে। এটা আবার রতন ভাই মনে মনে মাইন্ড করতে পারে যে আমরা মনে করছি যে নির্বাচন নিয়ে যাতে বাহানা না হয় সেই জন্য জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমরা যাতে গণভোটে রাজি হয়েছি, যাতে নির্বাচনটা না পিছায় সেই জন্য রাজি হয়েছে। প্লাস মাননীয় প্রধানমন্ত্রী উনিও বলছিলেন তোমরা গণভোটে ভোট দাও, তারপরে এখন কিন্তু কার্যকর হচ্ছে না, এবং আমি আপাত দৃষ্টিতে মানে দেখতেছিও না। তাহলে কি ওই হায়ের ভিতরে না ছিল? একইভাবে যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ, কিন্তু নানান জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতেছে, এখানেও কি ওই রকম নায়ের ভিতরে হাঁ আছে কিনা, এই প্রশ্ন আমি রাখলাম। না হলে আপনি করে কেমনে? আপনি যদি এত আইন করেন, আইন করে আটকান, সেখানে তো ন্যাচারালি আইন প্রয়োগকারী সংস্থার চলে যাওয়ার কথা, তারা তো যাচ্ছে না, করে কিভাবে? ওনরা তো 16 বছর 10 বছর দাঁড়াইতে পারে নাই। জিজ্ঞেস করেন, আমি তো বানাই বলতেছি না, দাঁড়াইতেই পারেন নাই যেখানে। এবং এটা তাদের ব্যর্থতা বা দোষ বলছি না, কারণ দিন শেষে ভাই জীবনটার তো মায়া আছে, দিন শেষে পরিবারের জন্য তো মায়া আছে। এই রতন ভাই যত কথাই বলুক, এন্ড অফ দ্য ডে তার ফ্যামিলি কিন্তু তার কাছে প্রধান, এবং প্রত্যেকের নিজ নিজ ফ্যামিলি প্রধান। গল্প যে যতই করুক, আর আপনি যদি বলেন যে না আমি দেশকে প্রচণ্ড ভালোবাসি, প্রি কন্ডিশন আপনার ফ্যামিলি লাইফ থাকতে পারবে না। আপনার ফ্যামিলি লাইফ থাকবে, দেশ চালাবেন, এই আগ্নেয়গিরির উপরে বৈশাই দেশ চালাবেন, আবার ফ্যামিলি লাইফ ঠিক রাখবেন? যদি ফ্যামিলি লাইফ ঠিক রাখতে চান, তাহলে আপনি নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টারের মতো প্রাইম মিনিস্টারকে ছেড়ে দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হন,
এবং বলবেন আই নিড রেস্ট। রাষ্ট্র চালাইতে হলে আপনাকে ফ্যামিলি লাইফ বিসর্জন দিয়ে লাইফ চালাইতে হবে। আর যদি আপনার ফ্যামিলি বড় হয়ে যায়, রাষ্ট্র আপনার কাছে বড় হবে না, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ আবেনা রাজা। কি না আমার এইখানে আমি একটু বলবো, রাজ্জাক ভাই আচ্ছা। যতই মানে এত কিছু বলুক, হ্যাঁ। উনি হায়ের ভিতরে না হায়ের ভিতরে 70%, হায়ের ভিতরে আমার 51%, বিএনপির যে ভোটটা ওই হায়ের ভিতরে আমাদের সত্যি কথা আছে তো হাত ছিল। 51-এর সাথে আরো 18 দিয়ে 69 করা হয়েছে গণভোটে। আপনি নিজের 51-ই মানতেছেন না। না আমি মানছি না, এটা আপনার আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, বাট আমি যে মানবো, শুনেন, বেটার দেন বিফোর। যেটা করে গেছে অন্তর্বর্তীকালে অনেক কিছু জোরতালি দিয়ে করে গেছে, এবং অনেকে বললাম তো এই 12ই ফেব্রুয়ারির ইলেকশনটা হোক এটা চায় নাই। যারা চায় নাই তাদের জন্য এটা খুব জরুরি ছিল একটা ইলেকশন হওয়া। এখন দেখেন এখন পার্লামেন্ট হয়েছে, আমি মনে করি আপনারা বিরোধিতা করেন, আপনারা না এই যে চারটা যেটা সরব আপনারা বলতেছেন মানে নেই, সংশোধনের আকারে হোক, আমার যে কোনো সংস্কারের আমরা বাহানা দিয়ে হোক, আপনি বললাম তো না আপনার মানার সুযোগ না থাকলে আপনি ওয়াকআউট করবেন, আপনি রাজপথে সংগ্রাম করবেন, এটা তো বন্ধ রে। আপনি দেখেন না 3 মাসের মধ্যে যা হয়েছে, বিএনপি যদি এত খারাপ হতো, এই যে তেল ক্রাইসিসের সময় এই সরকার যেরকম বিরোধী দলকে কাছে এনেছে, বিরোধী দল তার দায়িত্বশীলতার জায়গায় থেকে বিরোধী দল কিন্তু সমর্থন দিয়েছে। এবং লাস্ট যে বক্তব্যটা হলো আমাদের জামাতের আমির এবং নাহিদ ইসলাম, ওনারা যখনই এলাকার সমস্যার কথা বলল, ওই জায়গায় বসে প্রধানমন্ত্রী বলেছে তাদেরকে সমভাবে দিয়ে দাও, এবং অপরাপর বিরোধী দল সবাই বললো তাহলে আমরা কি করছি, তখন উনি ওইখানে অর্ডার দিলে সবাইকে সমানভাবে দিয়ে দাও। এর আন্তরিকতাটা এরকমই একটা সময় যখন দেখবেন যে সবাই যখন টেবিল চাপড়ে একসাথে, যেটা আমরা লাস্ট বক্তৃতা আমরা দেখেছি, ওই দিন রাজ্জাক ভাইয়ের কথা বলার কিন্তু ম্যাটেরিয়ালস থাকবে। যাক, আমরা চাই রতন ভাই সামনে মন্ত্রী পরিষদ, মন্ত্রী পরিষদ সম্প্রসারণের ইস্যুতে রাজনীতিবিদের আমি মনে করি সর্বোচ্চ এবং সম্মানের যে জায়গাটা প্রাপ্তিটা, সেটা হলো তো একজন জনপ্রতিনিধি হওয়া। আল্লাহ এটা আমাকে বানিয়েছে, তারপরে যদি আমি কোনো ভালো কাজ করতে পারি, আমি যদি রাজ্জাক ভাইয়ের মতো এত বিচক্ষণ হইতাম, আমার মানে পড়াশোনার দিক থেকে আমি যদি বিচক্ষণ হইতাম, নিশ্চয় হয়তো ভবিষ্যতে আমার জন্য এরকম কিছু থাকতে পারে। আমি ওনার কাছে তো আমি দোয়াটাই চাই। আমরা মনে করি এই দেশটা সবার, বিশেষ করে ফেসিস্ট চলে যাওয়ার পরে আমরা যারা আছি কম বেশি কিন্তু আমরা সবাই সংগ্রাম করছি, আমরা কাউকে বাদ দিয়ে আমরা কিন্তু এটা দেশটা চলবে এটা কিন্তু মনে করি না। একটা দেশকে সুন্দরভাবে বর্তমান যে অবস্থা, একেবারে ক্ষণভঙ্গুর শুধু অর্থনীতি না, আপনি অবকাঠামো মানে গুলোর মধ্যে সমস্ত নির্বাহী জায়গাগুলোর মধ্যে তারাই তো রয়ে গেছে, সবাইকে বাদ দিয়ে চেক করে হোক ভাই একটা তো সংসার চালাইতে হবে। ধরুন এই বুয়া খারাপ, এই ড্রাইভারটা খারাপ, আরে বাবা আরেকজন আসবে সে কি ভালো, তো এরকম বাছাই করতে করতে একটা সরকারের কিন্তু একটু সময় দেন। আমি মনে করি রাজ্জাক ভাই এখানে আর এত ম্যাটেরিয়াল কথা বলে এই প্রসঙ্গে একটু বলি যে সিস্টেম যদি আপনারা উন্নত করতে পারেন, যেমন রাজধানীতে এআই জেনারেটেড যে ক্যামেরাগুলো বসানো হয়েছে, এই কারণে কিন্তু ট্রাফিক ব্যবস্থার কিছুটা উন্নতি পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য মানে সিস্টেমটা ডেভেলপ করা যায় ব্যাপারে যেন বিএনপি সরকার বেশি উদ্যোগ নেয়। তারেক রহমান জানেন বুয়েটের ইঞ্জিনিয়ার থেকে আরম্ভ করে সমস্ত লোকগুলোকে এইখানে যারা এই রোডের সমস্ত কিছু জানেন, যারা এক্সপার্ট সবাইকে নিয়ে তারেক রহমান এই পর্যন্ত 4টা মিটিং করেছে। কেন? তো সবখানে তথ্য প্রযুক্তি এবং নতুন সিস্টেম ডেভেলপ করুক বিএনপি, এটাই জনগণ চায়। আমরা দোয়া চাচ্ছি রাজ্জাক ভাইয়ের। ধন্যবাদ আবেনা রাজাকে এবং কামরুজ্জামান রতন।